স্বচ্ছ এতক্ষণ এদের কাহিনীতে কিছু বলা উচিত কিনা বুঝে উঠছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী দেখছিল, কিন্তু এই পর্যায়ে মনে হলো তার বন্ধু আসলেই জেদ ধরে বিয়েটা দিতে পারে। হাই ঝামেলা! দ্রুত তড়িঘড়ি করে আবিরের কাছে এসে শুধায়, আবির শান্ত হ, চল অন্য রুমে চল, আমরা কথা বলছি বিষয়টা নিয়ে। আবির রাগে ছাড়া মেরে স্বচ্ছর হাত সরায়, বলে, কি বললি? কিছু বলার নেই। ওর যখন ওই ছেলের সাথে এতই বিয়ের শখ, ওই ছেলের সাথেই বিয়ে হবে আজই। স্বচ্ছ আর ছোটন বহু কষ্টে আবিরকে মানানোর চেষ্টা চালায়। এখান থেকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে বলে, আচ্ছা আজই হবে, আমরা ব্যবস্থা করছি, তুই শান্ত হ, চল। একটা রুমে বসে আছেন তোফায়েল সাহেব এবং স্বচ্ছ। স্বচ্ছ তোফায়েল সাহেবের গম্ভীর মুখ দেখে বুঝে উঠল না কথাগুলো বলা উচিত কিনা, কিন্তু বলতে তো হবেই। অবশেষে গলা পরিষ্কার করে স্বচ্ছ শুধায়, আঙ্কেল, আবির যে ছুটিকে ভালোবাসে তার নিয়ে নিশ্চয়ই আপনি অনিশ্চিত নন এখন আর? যদি ভালো না বাসতো ও খবর পেয়ে ছুটে আসতো না আঙ্কেল, বুঝুন ব্যাপারটা। তোফায়েল সাহেব এই পর্যায়ে ছোট শ্বাস ফেললেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা সবাই আবিরকে পছন্দ করি। আবিরদের থেকে যখন প্রস্তাব এলো তখন আমরাও সবাই রাজি ছিলাম, কিন্তু ছুটি রাজি নয়। আমার মেয়ে ওকে বিয়ে করতে চায় না। স্বচ্ছ আত্মবিশ্বাসের সঙ্গে শুধায়, আপনি বোধহয় জানেন না আপনার মেয়ে আবিরের জন্য কতটা পাগল, কতটা ভালোবাসে। জানতাম বিষয়টা, জানতাম ছুটি ওকে ভালোবাসে, তবে ছুটির বর্তমান কার্যকলাপ আমায় ভাবায় যে আর আবিরকে ভালোবাসে না। স্বচ্ছ এবার ভুল ভাঙিয়ে বলে, ভুল আঙ্কেল, এটা একটা ভুল বোঝাবুঝি। ছুটি ভাবছে ওর অনুভূতিগুলোকে আবির ব্যবহার করেছে। বিষয়টা আসলে আমাদের বন্ধুদের একটা ফান ছিল। আমার বউয়ের পরিচয় জানার জন্যই সাদাফ এই প্রসঙ্গটা তুলেছিল, বলেছিল ছুটির অনুভূতিকে কাজে লাগিয়ে সুহার পরিচয়টা জেনে নিতে। কিন্তু সত্যি এটা যে তার অনেক আগে থেকেই আপনার মেয়ের প্রতি আবিরের অনুভূতি ছিল আঙ্কেল, আর ছুটি কষ্ট পাবে বলে আবির এই কৌশলে প্রথমেই না বলেছিল। বিশ্বাস করুন, কথাটা সত্যি বলছি। তোফায়েল সাহেব ভ্রু কুঁচকালেন, শুরু থেকে সবটা ভাবেন, বলেন, তুমি বলতে চাইছো এই কারণে ছুটি আবিরকে বিয়ে করতে চাইছে না? স্বচ্ছ শুধায়, হ্যাঁ, এই কারণেই ভুল বুঝে অভিমান করে আপনার মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে চাইছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার মেয়ে এখনও আবিরকে ভালোবাসে। তার প্রমাণ বোধহয় আপনি আজও পেয়েছেন। যখন আবিরের হাত গড়িয়ে রক্ত পড়ছিল, তবু আপনি যেহেতু ওর আব্বু হন, একটু ভাবুন, ভেবেচিন্তে সিদ্ধান্তটা জানান আমাদের, জোর করছি না। স্বচ্ছ ছুটির বাবাকে অনেকটা মানিয়ে রুম ছেড়ে বের হয়। বন্ধুর কাছে গিয়ে মুখ গোল করে শ্বাস ছাড়ে। আবিরের কাঁধে চাপড় মেরে বলে ওঠে, শালা থাকতে এতকাল শান্ত ভদ্র হয়ে হুট করেই এখানে এসে দেখি তার ছিঁড়া উন্মাদ হয়ে গেছিস। তোকে সামলাতেই তো আমার আর ছোটনের অবস্থা কাহিল। আবির রেগে তাকায়। স্বচ্ছর হাতের ফোনে ভিডিও কলে আছে সাদাফও। দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোকে বলছি সামলাতে। স্বচ্ছ চাপা হাসে। এখন আর চিন্তা নেই, ছুটির আর আবিরের বিয়েটা যে হবেই তা নিয়ে 80% নিশ্চিত সে। তার আরামায়েশ করে বসে। আবিরের গালে হাত বুলিয়ে হেসে বলে, বেচারা, চর কেমন লাগলো? আবির কপাল কুঁচকে বলে, তোর সুহাসিনীর হাতেও তুই মার খেয়েছিলি, ভুলে গিয়েছি ভাবছিস? স্বচ্ছ ছোটনকে বলিয়ে ফার্স্ট এড বক্স আনায়, হাতে নিয়ে এগিয়ে এসে শুধায়, ছাগল, আমি এমন পাগলামো করে রক্ত ঝরাইনি হাতের, তুই এখনো কন্টিনিউয়াসলি হাত থেকে রক্ত ঝরাচ্ছিস। আবির তা ছিল নিয়ে বলে এবারে, তবু ভালো, হৃদয়ের কষ্ট কিছুটা হলেও রক্তের মাধ্যমে বের তো হয়ে যাচ্ছে। স্বচ্ছ পাশে বসে মুখ ভেঙিয়ে বলে, ভণ্ড, হাত দে, ব্যান্ডেজ করে দেই। আবির দিল না, বরং ছোট বাচ্চার ন্যায় জেদ ধরে বলে, করব না। ওই ছুটির বাচ্চাকে যতক্ষণ নিজের করতে পারছি তো হাত ব্যান্ডেজ করব না। স্বচ্ছ দাঁতে দাঁত চাপে। আবিরের হাতটা জোর করে এগিয়ে নিয়ে কাজ আছে কিনা দেখতে থাকে, বলে, নাটক কম কর শালা, মেরে এমনি মুখ ভেঙে দিব। বিয়ে যে করবি, সাইনটা করবি কিভাবে? এই রক্তে ভেজা হাত দিয়ে ব্যান্ডেজ থাকলে তবুও একটু কষ্ট করে হলেও সাইনটা করতে পারবি। গাড়িতে ছোটন, স্বচ্ছ, ছুটি আর আবির। দেখে মনে হচ্ছে না এই গাড়িতে নববিবাহিতা এক দম্পতিও আছে। কারো চোখে মুখে সে উচ্ছ্বাসটা ফুটে উঠল না, বরং যে দম্পতির বর এবং বউ দুজনেরই মুখে চোখে তখন বিপরীত অনুভূতি। স্বচ্ছ তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। ছুটির বাবার সিদ্ধান্তেই সন্ধ্যার আগে আগেই ছুটি আর আবিরের বিয়েটা সম্পন্ন হলো। আবির তখনও তেরা হয়েই থাকলো, যেন সে নামমাত্র বিয়েটা করছে। মুখ চোখ টান টান করে জেদ ধরে বসে আছে।
এমনকি ছুটির সাথে এ নিয়ে একটা শব্দ অব্দি বলেনি সে। যেন ছুটির প্রতি তার কতকালের ক্ষোভ, কতকালের শত্রুতা। এমন ভাবেই থাকলো আবির। অপরদিকে ছুটি নিশ্চুপ হয়ে থম মেরে আছে। বাবার কথায় বিয়েটা করেছে সে, না করতেও পারেনি। গ্রামের সবাই তখন আবিরের বিষয়ে জেনে গিয়েছিল। বিয়েটা না হলে হয়তো আরও রটনা রটত। ছুটি তাচ্ছিল্য নিয়ে তাকায় আবিরের দিকে, মনে মনে শুধায়, এই নাটকের কি প্রয়োজন ছিল আবির ভাই? ভালোবাসলেন একজনকে, বিয়ে করার জন্য নাটক দেখালেন অন্যজনের জন্য। হাস্যকর ঠেকলো না বিষয়টা? আবির আর ছুটিকে নিয়ে যখন আবিরদের বাসায় আসা হলো তখন রাত। আবিরদের বাসার সকলের মুখেই তখন উপচে পড়া আনন্দের রেশ। অথচ যে দুজন ছেলে মেয়ের বিয়ের কারণে তারা এত আনন্দিত, সে দুজনের মুখে হাসির রেশ অবধি নেই। তবু সবাই খুশি, কারণ সবারই ধারণা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে সচ্ছদ, ছোটন, ফিহা এরাও বসে থাকলো না ভদ্র বাচ্চার মতো। এত রাতে বাসায় এসেও হুট করে কোথায় থেকে তাড়াহুড়ো করে ফুল নিয়ে আসলো। যতটুকু সম্ভব আবিরের ঘরটা সাজিয়ে আরাম করে বসলো তিনজনে। স্বচ্ছ অবশ্য উঠে গিয়ে আবিরের পাশে বসলো। দাঁত কেলিয়ে আবিরকে বলে ওঠে, বাসরঘর সাজানোর ডান বন্ধু, যদিও আমার এখনো বাসরটা কপালে জুটেনি, তবে তোর জন্য শুভ কামনা। আবির ততক্ষণে খ্যাপা বাঘের মতো চাইল যেন। হাতে চিনচিনে ব্যথা তার, চোয়াল শক্ত হয়ে আছে। স্বচ্ছকে মেরে আত্মরা করে রাখবে যেন এমন দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, তোর কি মনে হচ্ছে আমি বাসর করার মুডে আছি বেয়াদব? স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে তাকায়। আবিরের পিঠে চাপড় মেরে বাঁকাস্বরে শুধায়, মনে তো হচ্ছে না তুই বউ কাছে পাওয়ার ধান্দাই নেই, বরং এটাই মনে হচ্ছে যে কাছে পেলেই মেয়েটাকে চেপে ধরবি নিরীহ অবলা প্রাণীর মতো। আবির ফুসফাস শ্বাস টানে, বড্ড বিরক্ত এমনভাবে বলে ওঠে, হুর, ওই মেয়ের সাথে আমার কথাই নেই। ও কি ভেবেছে আমি ওর সাথে নিজে থেকে কথা বলবো? জীবনেও বলবো না। ওর অন্য ছেলেকে বিয়ে করার শখ জেগেছে, যেহেতু থাকুক ও অন্য ছেলে নিয়ে। তো এত হম্বি তম্বি করে বিয়ে করলি কেন শালা? ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিলেই তো হতো তাহলে। আবির এবারেও রেগে তাকালো, দাঁতে দাঁত চিবিয়ে বলে ওঠে, ওর ভাগ্য ভালো ওই ছেলেকে আমি মেরে ফেলিনি। স্বচ্ছ বিদ্রুপ স্বরে শুধায় এবারে, কোথাকার কোন বীর যোদ্ধা এলেন ওই ছেলেকে মারতি তুই? আজীবনের ভদ্র ছেলে যে সে আবির। আবির বিরক্ত গলায় বলে উঠল, মাথা খারাপ করেছিস। বলেছি তোদের ঘর সাজাতে, সাজালি কেন? স্বচ্ছ ব্যঙ্গ স্বরে ফের বলল, তুই বলবি আর আমরা সাজাবো, এমন মনে হয় নাকি? স্বচ্ছ আবিরদের বাড়িতে আবিরকে বাসর ঘরে ঢুকানো পর্যন্ত ছিল। শেষমেশ ওদের বাড়ির লোকেদের জোর জবরদস্তি স্বরূপ খেয়েও নিল। অবশেষে ওখান থেকে যখন বাসে এলো তখন রাত 1টা। স্বচ্ছ উসখুস করে অবশেষে পুরোটা দিন কাটিয়ে বউকে জড়িয়ে ধরতে পারবে। অবশ্য সে যাওয়ার সময় সুহাকে বলে যায়নি, কারণটাও বলে যায়নি। সারাদিনের ব্যস্ততায় সুহার সাথে ফোনেও কথা বলা হয়ে ওঠেনি তার। তবে একটা চিরকুট লিখে গিয়েছিল পাশ দিয়ে। সুহা কি তা দেখেছে? যদি না দেখে, এসব ভাবতে ভাবতেই সুহা দরজা খুলল। স্বচ্ছ আগাগোড়া দেখে নিয়ে টান টান ছড়ে বল, রাত কটা বাজে স্বচ্ছ? স্বচ্ছ বেখেয়ালিভাবে উত্তর দিল, কটা বাজে? খেয়াল করিনি তো। এই পর্যায়ে এসে সুহার কান্না পেল। রাগে চোখ লাল হয়ে উঠল মেয়েটার। 2 দিন আগেও এই ছেলে অসুস্থ ছিল। এই তো কয়েকটা সপ্তাহ আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটালো। সুহার বুঝি চিন্তা হয় না? হারানোর ভয় হয় না? স্বচ্ছর কি উচিত ছিল না এবার একটু দায়িত্ববান হওয়া? উচিত ছিল তাকে একটু জানানো কোথায় যাচ্ছে, কখন ফিরবে। সুহা দীর্ঘশ্বাস ফেলে, শুধায়, আপনি আসলেই ছন্ন ছাড়া স্বচ্ছ, সবসময় ছন্ন ছাড়া। স্বচ্ছ বোকা বোকা হাসে, পায়ের জুতো খুলতে খুলতে শুধায়, বুঝিনি। সুহা নীরবে তাকিয়ে থাকে, শান্ত ভঙ্গিতে উত্তর করে, বুঝতে হবে না, খেয়েছেন? খাবার বাড়ছি, আসুন। আমি তো। কথাটা স্বচ্ছ সম্পূর্ণ করার আগেই সুহা বুঝে নিল উত্তরটা কী হতে পারে। এই পর্যায়ে যেন কান্নাটা আরও দলা পাকিয়ে আসলো। ব্রুচি স্মিত হেসে বলল, খেয়ে এসেছেন? স্বচ্ছর কেন জানি না এবারে বোধ বুদ্ধি ফিরে এলো। সুহার মুখের দিকে তাকিয়ে হুট করে মনে হলো এই মেয়ের চোখ জোড়ায় হাজারো দুঃখ। স্বচ্ছ এগোয়, সুহার মুখ আগলে নিয়ে সর্বপ্রথম চুমো বসায় সুহার কপালে। উত্তরে বলে, আমার জন্য খাওনি সুহাসিনী? আসলে এবারও পুরো বাক্যটা সম্পূর্ণ করার আগেই দৃঢ় গলায় উত্তর এলো, খেয়েছি। মিথ্যে বলো কেন সুহাসিনী? সুহা হাসে, বলে, যখন আপনি ছিলেন তখন কি আমি দেখতাম না
নাকি না খেয়ে এত বছর কাটিয়ে এসেছি আমি? স্বচ্ছ মুখ গোল করে শ্বাস ছাড়ে। সোহার দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, মনে তো হচ্ছে রেগে আছো, মিস করলে বুঝি আমায়? সোহা হেসে শুধায়, মিস করার প্রয়োজন বোধ করিনি। সত্যি? সোহা এই পর্যায়ে সরে দাঁড়ায়। রুমের দিকে পা বাড়িয়ে যেতে যেতে বলে ওঠে, মিথ্যে বললে লাভ? স্বচ্ছ ফ্যাল করে চেয়ে থাকে। আবারও তার বউ রেগে গিয়েছে, আবারও আগের ফর্মে। কিভাবে রাগ ভাঙাবে? এত সব ভাবনা যখন মাথার ভেতর, তখনই এসে দাঁড়ালেন শাহরিয়ার সাহেব। গম্ভীর স্বরে শুধালেন, এত রাত অবধি কোথায় ছিলে? কোন রাজকার্যটা উদ্ধার করলে সারাদিনে? স্বচ্ছ মুহূর্তেই উত্তর করে, আবিরের বিয়ে দিয়ে এলাম। শাহরিয়ার সাহেব ব্যঙ্গ করে বললেন, নিজের বিয়েটাই তো এখনো পাকাপোক্ত করলে না, আবার অন্যজনের বিয়ে নিয়ে নাচ করছো? স্বচ্ছ কটমট করে তাকায়, শুধায়, অপমান করছো আব্বু? উনি দ্বিগুণ রাগ দেখিয়ে বলেন, তোমার উচিত ছিল না কোথায় যাচ্ছ বলা যাওয়া? এভাবে ভোর ভোর চলে গিয়েছো, তাও কাউকে না জানিয়ে। চিন্তা হয় না কারোর? তোমরা কেউ তো জানতেও চাওনি। জানতে চাইলে তো অবশ্যই বলতাম আব্বু। তোমাকে আমরা দেশে দেখিনি স্বচ্ছ, যে জিজ্ঞেস করব। দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছো, বেঁচে আসো মৃত্যুর সাথে লড়াই করে। চিন্তা হওয়াটা স্বাভাবিক ছিল না আমাদের? স্বচ্ছ এবারে কৌতূহলী হয়ে তাকায়, হেসে কৌতূহলী স্বরে বলে ওঠে, তোমাদের একমাত্র বৌমা চিন্তা করেছে কি আব্বু? কি মনে হচ্ছে? বুঝে উঠছি না ঠিক। উনি এবারে থাপ্পড় বসালেন ছেলের গালে। দাঁতে দাঁত চিপিয়ে যেতে যেতে বললেন, গর্দব, তোমার আসলেই সংসার করা উচিত না স্বচ্ছ। স্বচ্ছ গালে হাত দিয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। এভাবে মারাটা কি প্রয়োজন ছিল? কান ঝাঁঝা করছে তার। স্বচ্ছ মুখ বাঁকিয়ে নিজের ঘরে এলো। সোহাকে ঘুমিয়ে থাকার ভান করতে দেখে ছোট শ্বাস ফেলে। কাছে গিয়ে ডাকে, সুহাসিনী, খাবার খাবো, খাবার বেড়ে দাও। সোহা ওভাবেই উত্তর করে, খেয়ে এসেছেন আপনি? মিথ্যে নাটক করবেন না, ঘুমোলাম। স্বচ্ছ কথা বাড়ালো না। কোনো মতে ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে এসেই পা ফেলে রান্নাঘরে গেল। কাঁচা হাতে থালায় খাবার বেড়ে নিয়ে ঘরে এলো। শুনিয়ে শুনিয়ে বলল, খাবারও বেড়ে নিতে পারি না সুহাসিনী, দেখো তো হলো কি না। সোহা চোখ মেলে তাকায়। খাবার বাড়ার নকশা দেখে ভ্রুকুচকে বলে ওঠে, মা বাবার আদরে ছন্ন ছাড়া ছেলে ছিলেন বলে কথা। স্বচ্ছ ফোঁস করে শ্বাস টানে। ভাতের গ্রাস সোহার দিকে এগিয়ে দিয়েই নতমুখী হয়ে বলে, আমার কিন্তু দোষ নেই সুহাসিনী। তুমি কি একটা চিরকুট পেয়েছো? রেখে গিয়েছিলাম আমি পানির গ্লাসের নিচে। কথাটা বলি স্বচ্ছ আঙ্গুল উঁচিয়ে দেখাতেই সোহা সেদিকে তাকায়। চিরকুটি তো। স্বচ্ছ কি এটা এখানে রাখলো? হয়তো না। সোহা এগিয়ে নিল। গুটি গুটি অক্ষরে লেখা, সুহাসিনী, তোমায় ঘুমন্ত দেখে চুমু দেওয়ার ইচ্ছাটা সামলানো গেল না। বড্ড আদুরে যে তুমি। এই আদুরে বউকে রেখে যাওয়াটা কষ্টকর, তবুও যেতে হচ্ছে। শত হোক তোমার বান্ধবী তো তোমারই মতো হবে, তাই না? আমার বন্ধুটিকে আজীবন দেবদাস হয়ে কাটানোর প্ল্যান বানিয়েছে। আমি কি তা হতে দিতে পারি? তাই যাচ্ছি, নয়তো বউ ছেড়ে আমি এক পাও নড়তাম না, বিশ্বাস করো। সোহার কেন জানি না শেষের পড়াটুকু পড়ে হাসি পেল, কিন্তু হাসলো না। গম্ভীর মুখ করে স্বচ্ছর বাড়িয়ে দেওয়া খাবারটুকু মুখে নিল শুধু। স্বচ্ছ নিজেও মুখে খাবার নিল। বলল, আমাদের বিয়ের কত বছর হলো সুহাসিনী? সোহা মুহূর্তেই প্রশ্ন ছুড়ে। হুট করে এই প্রশ্ন? স্বচ্ছ মুখটা ফাটা বেলুনের ন্যায় করে বলে, কারণ এত বছরেও আমার বাসর করা হলো না। তখন মধ্যরাত। ছুটি বহুক্ষণ ধরেই আবিরের দিকে শুকনো নজর ফেলে চেয়ে আছে। কি সুন্দর ফুলগুলো একপাশ করে টান টান হয়ে কপালে হাত রেখে শুয়ে আছে ছেলেটা, যেন সে ছাড়া এই ঘরে আর দ্বিতীয় কোনো জীব অবস্থিত নেই। ছুটি বেশ কিছুটা সময় সেভাবে চেয়ে থাকে। বড্ড ঘুম পাচ্ছে তার, মাথাটা যন্ত্রণা হচ্ছে যে বড্ড। শরীর চাপিয়ে কেবল ক্লান্তি। ছুটি আচমকাই ফুসফুস শ্বাস টানল। তার অকারণেই কান্না পাচ্ছে। কেন পাচ্ছে বোধহয় সে নিজেও জানে না। চোখ টলমল করছে। এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তার নিজেকে একটা খেলার পুতুল পুতুল লাগছে কেবল। সামনের পুরুষটির প্রতি চাপা খুব কাজ করছে। কান্নায় টলমল করছে চোখ। হয়তো যে কোনো সময়ই কেঁদে ফেলবে। তাই তো দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নীরবে চোখের পানি ফেলে বহুটাক্ষণ। কাঁদতে কাঁদতে ফুপিয়ে উঠতেই আচমকা টের পেল তাকে কেউ কোলে তুলে নিচ্ছে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে যখন ভয়ে চোখ কুঁচকে নিবে, তখনই বোধ হলো এটা আবির। কোলে তুলে এনে বিছানায় রেখে নিজেও শুয়ে পড়ল অন্য পাশে।
একদম অনাকাঙ্ক্ষিতভাবেই মুখ ঘেঁষে রাখলো ছুটির ঘাড়ে। দুই হাতে জড়িয়ে নিয়ে সেভাবেই চোখে বুঝে নিয়ে শাসিয়ে বলে ওঠে, এভাবে ফ্যাস ফ্যাস করে কেঁদে কি বুঝতে চাইছিস? আমি তোকে মেরেছি, অত্যাচার করেছি? চুপচাপ ঘুমা বেয়াদব। ছুটি তখন যান্ত্রিক রোবটের মতো তাকিয়ে থাকলো অন্যদিকে। কি হচ্ছে? আমির ভাই তাকে জড়িয়ে ধরেছে, ঘাড়ে মুখ ঘেঁষছে, অথচ তার কোনো অনুভূতি হচ্ছে না। ছুটি জড় পদার্থের ন্যায় শুয়ে থাকলো, চোখ গোল গোল করে। তখনও আবিরের বাহু বন্ধনীতে অবস্থান তার। যেন এই মুহূর্তে তার চলন ফেরনের বোধটুকু সে হারিয়েছে। ঠিক মিনিট কয়েক পরই সে যেন বোধ ফিরে পেল। সামান্য ফিরে আবিরের দিকে চাইল কেমন চোখে। তখন মুখে কান্নাগুলো শুকিয়ে এসেছে, যেন মলিনতা ঢেকে রেখেছে সারা মুখ। ছুটির বড্ড জানতে ইচ্ছে হয় আবির ভাইকে, কি তার মনে। যদি রাহাকেই ভালোবেসে থাকে তবে বিয়েটা কেন করলো তাকে? ছুটি শুকনো ঢোক গিলে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকেই প্রশ্ন ছুড়ে, আবির ভাই বিয়ে করার পেছনে আসল উদ্দেশ্যটা কি বলুন তো? আমি সত্যিই জানতে চাই। আবির তখনও চোখ বুঝেই থাকলো, জেগে আছে অথচ নড়চড় হলো না, শুধু আলিঙ্গনটাই দৃঢ় হলো। গম্ভীর স্বরে উত্তর করলো, তুই জানতে চাইলেই যে জানবো, আমি কোথাও লেখা আছে এমনটা? ছুটি ছোট শ্বাস টানে। আবির যেন একেবারে গায়ে সেটে আছে ভেবেই হাঁসফাঁস করে। এবারে সরার চেষ্টা করবে কি করবো না ভাবতে ভাবতেই বলে, আপনি হয়তো নিজের স্বার্থে বিয়েটা করছেন, কিন্তু প্রয়োজনটা কি ছিল জানতে পারবো না আমি? আবির এই পর্যায়ে চোখ খুলে ছুটির দিকে তাকিয়ে নীরব দৃষ্টি ফেলে, অথচ সেই দৃষ্টিই যেন ছুটিকে নীরব সতর্ক বার্তা উপহার দিল। শাসালো নিভৃত্তে অতি শান্ত শীতল দৃষ্টি ফেলেই ছুটির থুতনিতে আঙ্গুল বুলিয়ে শুধায় আবির, সত্যি জানিস না? ছুটি কাটকাট হয়ে তাকায়। থুতনিতে আঙ্গুল বুলানোর দরুন শরীরে শিরশির করছে তার, সাথে শখের পুরুষের মারাত্মক দৃষ্টি খাতা। একটু লালচে হয়ে আছে চোখ জোড়া, দৃষ্টিতে যেন সহস্র প্রেম লুকিয়ে। ছুটি নজর সরিয়ে দ্রুত শুধায়, জানলে এতক্ষণ বুঝতে পারতাম, অথচ আজ এতক্ষণ ভেবেও আমি উত্তর পাইনি। আবিরের রাগ হয় এই পর্যায়ে। সে যে ছুটিকে ভালোবাসে এটা ছুটি বুঝে না, এতকালেও বুঝেনি, এমনকি আজকের পরেও না। মেয়েটা নিশ্চয় এতটাই বোকা নয়। আবির রাগে ক্ষোভে থুতনি চেপে বলে, তো ওই ছেলের সাথে বিয়ে হলে উত্তর খুঁজে পেতি? ওই ছাগলের প্রতি খুব দরদ না? আমায় চর মারতেও হাত কাঁপেনি, তাই না? আবির ফের সরাসরি নজর ফেলে শাসিয়ে বলল, খুব দরদ না? অনুভূতি এসেছে ওই ছেলের প্রতি, অথচ এতকাল তো আমায় ভালোবাসতি বলতি, নাটক করতেই সেসব। ছুটিও তা ছিল হাসে, শুধায়, আপনার নাটক করে ভালোবাসতে পারেন আবির ভাই, আমি পারি না। আমিরও বাঁকা কণ্ঠে শুধায়, তাই নাকি? তাহলে আমি এতটা আদর মিশিয়ে বলে যাওয়ার পরও তুই পরপুরুষের হওয়ার চিন্তা করছিস কি করে? ছুটিও ফের হেসে বলে, আপনি কখনোই আমার ভালোবাসেন আবির ভাই, বলুন না সত্যি করে বিয়েটা কেন করলেন আবির ভাই, কোন স্বার্থে? বারবার স্বার্থ কথাটা আবিরের লাগে, রাগ হয়। সে কি স্বার্থ নিয়ে এই মেয়েটা কি চেয়েছিল? স্বার্থের কারণে ভালোবেসেছিল? তবুও বারবার এই শব্দটা তাকে কেন শুনতে হচ্ছে? আবির হিসিয়ে শুধালো, কি মনে হচ্ছে তোকে? নাটক করে বিয়ে করে 5-8 টাকার করে দিব, এই স্বার্থে বিয়ে করেছি? ছুটি চুপ থাকে কিয়ৎক্ষণ। এবারে পরমুহূর্তে বেশ খানিকটা সময় পর কাপা গলায় শুধায়, আমি নিশ্চয়ই ভালোবাসেন না আপনি? আবির হাসে, কণ্ঠের কম্পন বলে দিচ্ছে মেয়েটা এর উত্তর পেয়ে কতটা অনুভূতি শিখতে হবে। একটুখানি মুখ নামিয়ে ছুটির দিকে তাকাই সে, নাকে নাক ঘষে সেভাবেই বলে, আমার সম্পূর্ণ জীবনটাই তোর অনুভূতি নিয়ে খেলা যাক ভাবলাম, এই চুক্তি করেই বিয়েটা করেছি। শান্তি, এবার ঘুমা বোকা। ছুটি বুঝে উঠল না কি বলা উচিত বিনিময়ে, শুধু বিস্ময়ে তাকিয়ে রইল আবিরের চোখে হাসার দৃশ্যের দিকে। সুহা সচ্চর হাতে খাবার খাচ্ছে ঠিকই, তবে মুখে গম্ভীর ভাবটা এখনো বর্তমান। মনে হচ্ছে চাপা রাগ বিরাজ করছে। স্বচ্ছ বুঝে ওঠে না কি করবে। কিছুটা সময় বউয়ের মুখের দিকে চেয়ে থাকে, হুট করেই শুধায়, বিয়েটা করে নেই আমরা সুহাসিনী। সুহা তাকায়, খেতে খেতেই ভ্রু উঁচিয়ে বলে, কবার করব বিয়ে? স্বচ্ছ উসকুস করে উত্তর করে মুহূর্তেই, মানে বিয়ের অনুষ্ঠানটা? সুহা তাকায় স্বচ্ছর দিকে, ছোট শ্বাস ফেলে জানায়, প্রয়োজন কি? স্বচ্ছর মুখ চুপসে যায়, ফাটা বেলুনের মতো মুখ করে বলে ওঠে, বিয়ে বিয়ে ফিলিংস দেখাতে হবে না? আগের বার বিয়েটা তো এমনিই করেছিলাম।
সোহা মুহূর্তেই উত্তর করলো তারা স্বরে। বলেছিলাম এমনি করতে। স্বচ্ছ ফুস করে শ্বাস ফেলে। এই মেয়ে দেখছে ভালোই রেগে আছে, কি করে রাগ কমাবে বুঝে ওঠে না। শান্ত গলায় সোহার ঠোঁটে লেগে থাকা ঝোলটুকু মুছে দিতে দিতে বলে, তখন তো জানতাম না এই মেয়েটাতে আমি ফেসে যাব এত কঠিনভাবে। ফেসে যেতেও বলিনি। স্বচ্ছ হাত ধুয়ে খাবার প্লেটটা রেখে দেয় ততক্ষণে। ফের বিছানায় বসতে বসতে তোয়ালেতে হাত মুছে। অতঃপর সোহার গাল আগলে ধরে বলে, বলনি, কিন্তু দুর্ভাগ্যবশত ফেসে তো গেলামই। কি করি বলো? যাই শাস্তি দাও, মাথায় পেতে নিব সুহাসিনী, বিনিময়ে ভালোবাসা দাও। সোহার হাসি পায়, তবে হাসে না। স্বচ্ছর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সারাদিন টুই টুই করে রাত দুপুরে কাব্যিকতা দেখাচ্ছেন? প্রশ্ন ছড়ে পড়ছে এখন। স্বচ্ছ ঠোঁটে ঠোঁট চেপে শুধায়, এমন একটা বউ থাকলে প্রেম ঝরে পড়বে না? দেখলেই তো ইচ্ছে হয় প্রেমে পড়ি, কিন্তু কপাল দেখো, বউ পেয়েছি 4 বছর, অথচ বউকে কাছে পাওয়া হলো না আমার এখনো। সোহা মুহূর্তেই শুধালো, এইসবই চিন্তা করছিলেন এতক্ষণ? স্বচ্ছ হাসে দাঁত কেলিয়ে। একদম আচমকাই মাথাটা এলিয়ে দেয় সোহার কোলে, আঁকড়ে ধরে সোহার কোমর, মাথা গিয়ে ঠেকে সোহার পেটে, শান্ত স্বরে শুধায়, আবির বিয়ে করেছে, ওর বাসরঘর সাজালাম আজ আমি। আর এই দিকে দেখো, আমি নিজেই এখনো বাসর ঘরে পা রাখা তো দূরের কথা, দেখলামই না সুহাসিনী। বিয়ে করলাম 4-4টা বছর। সোহা স্থির বসে রইল। অন্যদিন স্বচ্ছর মাথায় হাত বুলালেও আজ বুলিয়ে দিল না। শান্ত হয়ে বসে থেকে শুধালো, দোষ আমার? স্বচ্ছ বউয়ের রাগ বুঝে আরেকটু শক্ত শক্ত করেই জড়িয়ে ধরল। সোহার হাতটা জোরপূর্বকই রাখে নিজের চুলের ভাঁজে, অথচ তাতেও যখন সোহা আগ্রহ দেখালো না তখনই অবাধ্য কাজ করে বসলো। হাত গিয়ে ঠেকলো সোহার কামিজের নিচ দিয়ে কোমরের ত্বকে, শুধালো, ভালোবাসলে রাগ কমবে সুহাসিনীর? সোহা কথাটা শুনেই নীরবে তাকায়। টলমল করে তার চোখ জোড়া, ঠোঁট জোড়া কাঁপছে অকস্মাৎ। বোধহয় অভিমানটুকু একটু আদরে সর পেয়েই গলতে যাচ্ছে। সোহা কান্না দমালো না, কম্পমান ঠোঁট জোড়া চেপে রেখে কাপা স্বরে শুধালো, আপনার ভালোবাসার প্রয়োজন নেই। সারাদিনে এতগুলো ফোন কল, এতগুলো মেসেজ আপনার চোখে পড়েনি স্বচ্ছ? আপনি খুবই দায়িত্বহীন প্রেমিক। স্বচ্ছ এই পর্যায়ে সোহার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। সোহার টলমল করা আখিদ্বয় কম্পমান ঠোঁটের দিকে চেয়ে নির্নিমেষ। তারপর হুট করেই যেন কি হলো তার, উঠে বসলো স্প্রিংয়ের ন্যায়। মেয়েটার মুখ আগলে নিয়ে সর্বপ্রথম চুমু বসালো লাল হয়ে ওঠা নাকের ডগায়। পর মুহূর্তেই কপালে চুম্বন এঁকে শুধায়, প্রয়োজন না থাকলেও ভালোবাসবো, এবং আমার ভালোবাসা অবশ্যই নিতে হবে তোমায়, বুঝলে সুহাসিনী? না করার সুযোগ হবে না। সোহা সেভাবেই কেঁদে উঠে অভিযোগ জানিয়ে বলতে লাগলো, সারাদিন চিন্তায় রেখে ভালোবাসা দেখাবেন না, এটাকে ভালোবাসা বলে না। বাকিটুকু বলার অবশ্য সুযোগ হলো না মেয়েটার। এর আগেই নিজের ঠোঁট জোড়ার অস্তিত্ব টের পেল একজোড়া পুরু ঠোঁটের দখলে। অতি নিকটে যে পুরুষটি, সে পুরুষটিরই উন্মত্ত ঠোঁট জোড়ার অধীনে। সোহার চোখ ভেজা, ভেজা চোখ জোড়া বন্ধ হতেই স্বচ্ছ কিছুটা সময় পর ঠোঁট ছেড়ে চুমু আঁকে সোহার ভেজা চোখের পাতায়, বিড়বিড়িয়ে বলে, তুমি ভুল, এটাকেই ভালোবাসা বলে সুহাসিনী। আশপাশের আবহাওয়া ঠান্ডা, স্নিগ্ধ পরিবেশ। সূর্য তখনই নিজের উত্তাপের পরিচয় দেয়নি ধরনের বুকে। আশপাশে তখন ফুরফুরে হাওয়া। সময়টা তখন বেশ সকালের। আর এই সকাল সকালে নিজের বাবার সাথে হাঁটতে বের হলো স্বচ্ছ। বের হওয়ার পেছনে অবশ্যই তার একটা নিখুঁত উদ্দেশ্য আছে। স্বচ্ছ বাবার সাথে হাঁটতে হাঁটতে হাসে। রাস্তা দিয়ে এক মেয়ে তার দিকে তাকিয়ে থাকাতে বাবাকে ইঙ্গিত দিয়ে বলে, দেখলে আব্বু, মেয়েরা কিভাবে আমায় দেখে? এভাবে হলে তো আমার বউ কষ্ট পাবে বলো। শাহরিয়ার সাহেব দাঁতে দাঁত চেপে চাইলেন, ঠোঁট চেপে বললেন, নিজে তো নিজের বউকে 1000টা কষ্ট দাও, তার বেলায়? স্বচ্ছ নিজের তাগিদেই হাঁটতে হাঁটতে ভাব নিয়ে শুধায়, বউকে কষ্ট দিলে সে কষ্ট মুছে নিতেও পারবো আমি। তুমি বারবার এটা মনে করিয়ে কি বোঝাতে চাও? আমি আমার বউকে কেবল কষ্টই দেই, ভালোবাসি না? শাহরিয়ার সাহেব এবারে চোখ গরম করে তাকালেন, রাগত স্বরে বলে উঠলেন, থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব। স্বচ্ছ এই পর্যায়ে হাঁটা থামায়, চোখ মিনমিনে করে তাকিয়ে বলে ওঠে, আব্বু, আমার মনে হয় বিয়েটা আবার করা উচিত। পাড়া মহল্লার অর্ধেক মানুষ এখনও জানেই না যে স্বচ্ছ বিবাহিত। জানলে কি মেয়েরা তাকিয়ে থাকতো বলো? শাহরিয়ার সাহেবের এই পর্যায়ে রাগে ফেটে পড়ার জোগাড় হলো যেন। ছেলে আবার বিয়ে করতে চাইছে, বিষয়টা তার মেজাজ খারাপ করে দিল এক মুহূর্তেই।
গম্ভীর স্বরে টান টান গলায় বললেন তিনি। সরাসরি বলো যা বলার। স্বচ্ছ দাঁত কেলিয়ে হেসে শুধালো। বিয়ে অনুভূতি নিতে চাইছি আবার। কথাটা বলার সাথে সাথেই স্বচ্ছর গালে দানবীয় এক চর পড়ল, যেন কান ঝাঁঝা করে উঠল এক মুহূর্তেই। শাহরিয়ার সাহেব স্থান কাল ভুলে ছেলেকে চর মেরেই বলে উঠলেন, শুয়ার জন্য পাগলামি করে এখন অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ বেয়াদব? তুমি আসলেই একটা অকর্ম আর কুৎসিত মনের সন্তান। আমার সম্মান ডুবাতে। স্বচ্ছ মুহূর্তে গালে হাত রেখে উত্তর করে, তোমার বৌমাকেই তো বউ হিসেবে চাইছে আব্বুজান, শুধু শুধু চটটা মারলে। এইবারে রাগ কমল বোধ হয় শাহরিয়ার সাহেবের। থমথমে মুখে বললেন, গদ্দুবের মতো কথা বলো কেন? স্বচ্ছ হাসে বলে, বউকে বউ সাজে দেখা হয়নি সেবার ভালো করে, এখন দেখতে চাইছি খুব করে। ব্যবস্থা করো আব্বু। চলে গিয়েছিলে কেন সেবার? করবো না ব্যবস্থা? সেবার সংসারটা করলে এতদিন নিশ্চয়ই আমার বাসায় দুটো খুদের নাতি নাতনির মুখ দেখতাম আমি। স্বচ্ছ আফসোস সুরে শুধায়, আব্বু, ব্যবস্থা না করলে তোমার নাতি নাতনি পেতেও দেরি হবে। তুমি বুঝো এবার কি করবে। কথাটা শুনে শাহরিয়ার সাহেব কেসে উঠলেন, চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব কোথাকার, মেরে মুখ ভেঙে দেওয়া উচিত তোমার। খারাপ কি বলেছি? আমি আসার পর থেকে তোমরা যা নিষ্ঠুরতা আমার সাথে দেখাচ্ছ, মনে হচ্ছে তুমি কোনোদিন বউয়ের পিছনে ছুটোনি। দাঁতে দাঁত চাপা স্বরে উত্তর এলো, তোমার মতো বেখেয়ালি কার্যক্রম করে বেরিয়ে নি। স্বচ্ছ মুখ গোল করে বলে, যা বলার ক্লিয়ারলি বলো আব্বু। তুমি আমার আনুষ্ঠানিক বিয়ে, আনুষ্ঠানিক বাসরের ব্যবস্থা করতে চাইছো না, তাই তো? শাহরিয়ার সাহেব এই পর্যায়ে ছেলে নির্লজ্জতা দেখে দ্রুত হাঁটলেন, যাতে ছেলের থেকে এগিয়ে যায়। যেতে যেতে বললেন, চুপ, সুহার দাদার সাথে কথা হবে। স্বচ্ছ যখন বাসে ফিরল দেখতে পেল সোফায় বসা তিহানকে, সাথে অবশ্য বসে আছে রোহানও, হাতে মিষ্টির প্যাকেট। স্বচ্ছকে দেখা মাত্রই রোহান দাঁত কেলিয়ে এসে উঠে, এগিয়ে এসে একটা মিষ্টি এগিয়ে বলে উঠে, বড় ভাই, মেয়ে দেখতে যাচ্ছে আজ, দোয়া করবেন যাতে বিয়েটা হয়ে যায় আমার, তাহলে অন্তত আপনাকে জ্বালানোর কমাই যদি। স্বচ্ছর মেজাজ চলে উঠে যেন, কেন জানি না এই রোহান ছেলেটাকে দেখলেই তার মেজাজ খারাপ লাগে, হাত পা নিষ্পিস করে, মুখ চোখ শক্ত হয়ে আসে। এবারেও হলো তা। স্বচ্ছতাও দাঁতে দাঁত চেপে উত্তর করল, দোয়া করি তোর মতো কুত্তার কপালে যাতে একটা মেয়েও না জোটে। রোহান হাসে ফের বলে, এভাবেই বলছেন? আপনার বউকে তো আর চাইনি ভাই। স্বচ্ছ ফের শুধায়, যাকেই চাস না কেন, তোর মতো ছ্যাঁচড়া ছেলেকে আর কে বিয়ে করবে? অপমান করছেন বড় ভাই। স্বচ্ছ গলা শক্ত করে উত্তর দেয়, 101 করব। কথাটা বলে হুড়মুড় করে পা বাড়ায় স্বচ্ছ। পথে একবার কিচেনের দিকে মুখ ঝুঁকিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু, বাসায় এসব পোলাপাইনকে কেন ঢুকতে দাও? যদি আমার বউটাও চেয়ে বসে আবার। স্বচ্ছর মা হেসে উঠে ছেলের কথা শুনে, শুধায়, যে বসলেই তোমার বউ চলে যাবে না স্বচ্ছ, আপাতত ও অতিথি হিসাবে এসেছে, বুঝলে? স্বচ্ছ বুঝদার ছেলের মতো গম্ভীর গলায় বলল, বুঝলাম, কিন্তু এ ছেলেকে তাড়াতাড়ি বিদায় করো বলে দিলাম। অতঃপর আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত গেল নিজের ঘরে। রুমে নিজের একমাত্র নারীটির অস্তিত্ব না পেয়ে ব্রুকুচকে রয়। ঠিক তার পর মুহূর্তেই দেখা গেল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে এলো তার একমাত্র বউটি। পরনে হালকা নীল রঙের একটা সুতির শাড়ি, যার আঁচলটা গুজে রাখা আছে কোমরে, চুলগুলো মুছড়ে রেখেছে তোয়ালে দিয়ে, স্নিগ্ধ মুখটায় বিন্দু বিন্দু পানির কণা। স্বচ্ছ পলক না ফেলেই চেয়ে থাকে, ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় একদম সুহার সামনেই। অতঃপর সুহার স্নিগ্ধ আর্দ্র কোমরের ত্বকটায় হাত ছুঁয়ে সর্বপ্রথম শাড়ির আঁচল মেলল। পর মুহূর্তেই তোয়ালে ছেড়ে মেলে দিল ভেজা চুলগুলো। স্বচ্ছ হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, সকাল সকাল গোসল সারলে, কারণ কি সুহাসিনী? সুহা আকস্মিক ছোঁয়ায় হতবিহ্বল হয়ে শিউরে উঠলেও স্বচ্ছর সামনে দেখাতে চাইল না যেন। কেমন করে চেয়ে বলে ওঠে, আপনি যেমন কোনো কারণ ছাড়াই আজকাল সকাল সকাল না বলে হাও হয়ে যান, তেমনি সকাল সকাল গোসল করতেও নিশ্চয়ই কোনো কারণ লাগে না। স্বচ্ছ ঠোঁট কামড়ে হাসে। আজও না বলে বেরিয়ে যাওয়াতে বোধহয় রাগ করেছে তার বউ। বিষয়টা ভেবে হেসে কোমর আঁকড়ে এক টানে নিজের কাছে নিয়ে নেয় স্বচ্ছ। ঝুঁকে গিয়ে সুহার কপালে কপাল ঠেকিয়ে শুধায়, তাই বলে এত ভোরে আমাদের মাঝে নিশ্চয়ই কিছু হয়ে ওঠেনি বলো? কথাটাই স্পষ্ট রসিকতা, সাথে স্বচ্ছর মুখে মিটমিট করা চাপা হাসি। সুহা সেদিক পানে তাকিয়েই লজ্জায় লাল হয়ে যেতে যেতে শুধায়,
অস্বচ্ছ মন মানসিকতা। স্বচ্ছ ঠোঁট কামড়ে শুধায়। স্বচ্ছ হয়ে লাভ কি? স্বচ্ছকে তো ভালো টালো বাসনা খুব করে। সুহা এবারে তড়াক করে চায়, স্পষ্ট স্বরে বলে। অস্বচ্ছ হয়ে কত মেয়ের প্রেম কুড়িয়েছেন মনে হচ্ছে। স্বচ্ছ আফসোস করে বলে। কত মেয়ে, একটা মেয়েরই তো প্রেম করাতে পারলাম না সুহাসিনী, কপাল খারাপ আমার। কে বলল পারেননি? আপনি যখন দেশের বাইরে ছিলেন এই পাড়ার অনেক মেয়ের কাছে তো আপনার রূপের প্রশংসা শুনেছি। ধারণা অনুযায়ী তারা রীতিমতো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আবার আমার ফ্রেন্ডরাও তো আপনাকে দেখে আপনার রূপের কত গুণগান গাইল। স্বচ্ছ করুণ চাহনিতে তাকালো, কোমর আঁকড়ে চেপে ধরে সেভাবেই বলে। শুধু গাইলে না তুমি, নিষ্ঠুর। সুহা সরতে চায় কিন্তু পারে না, উত্তরে বলে। তাতে কি, মেয়ের কি অভাব আছে প্রশংসা করার? স্বচ্ছ ভ্রু নাচিয়ে শুধায়। এখন কি আমার উচিত ওদের প্রেমগুলো কুড়িয়ে নেওয়া? সুহা মুহূর্তেই জানালো। কেন উচিত নয়? শিওর? সুহা তেরা স্বরে উত্তর করে। অবশ্যই শিওর, পারলে আমি সহ সাহায্য করব। স্বচ্ছ ঠোঁট চেপে হাসে, বলে। থাক, লাগবে না, বুঝে গেছি। ভালো, এবার ছাড়ুন, বাইরে যাচ্ছি। কথাটা বলেই সুহা স্বচ্ছর হাত সরিয়ে চলে যেতে লাগছিল। তখনই ফের কোমর চেপে ধরল স্বচ্ছ, শরীরের সাথে মিশিয়ে রেখে শুধালো। হুম, যাবে না, মাত্র গোসল করে শাড়ি পরে তো একদমই যাবে না রুমের বাইরে। সুহা বুঝে ওঠে না বাইরে কি এমন আছে যে যাওয়া যাবে না। আশ্চর্য, ভ্রুজোড়া কুচকে নিয়ে বলে ওঠে। কেন, আম্মুকে বলেছিলাম গিয়ে নাস্তা বানাবো, তারপর ছুটির কাছে যাব। দেরি হয়ে যাবে তো নাস্তা বানাতে না গেলে। স্বচ্ছ সেভাবেই থেকে জানালো। দরকার হলে আজ নাস্তা বানানো হবে না, তবুও যাবে না। এটা কি ধরনের পাগলামো দেখাচ্ছেন? যেতে হবে স্বচ্ছ, ছাড়ুন। ওকে, যেতে পারো, শাড়ি চেঞ্জ করো। সুহা কপাল কুচকায়, বলে। মানে? শাড়ি খুলবে তারপর যাবে। সুহার ইচ্ছে হয় স্বচ্ছর মাথা ফাটাতে। কত যত্ন করে সে শাড়িটা পরেছে, তাও শুধুই স্বচ্ছর জন্য, স্বচ্ছর থেকে শাড়ি সাজের কোনো প্রশংসা পাবে বলে। অথচ স্বচ্ছ কিছু তো বললই না, বরং শাড়ি চেঞ্জ করতে বলছে। আচ্ছা, সুহাকে কি শাড়িতে খুব বিশ্রী দেখায়, খুব খারাপ লাগে? স্বচ্ছ এমন কেন করে? সুহাকে ভাবতে দেখে স্বচ্ছ ফের গম্ভীর দৃঢ় স্বরে বলে। কি হলো, চেঞ্জ করে আসো। সুহা নরম স্বরে শুধায়। জরুরি কি চেঞ্জ করাটা? অবশ্যই। সুহার জেদ হলো, মনে মনে সিদ্ধান্ত নিল সে আর শাড়ি পরবে না দ্বিতীয় কোনোদিন। বলল, ঠিক আছে। কথাটা বলেই দ্রুত ওয়াশরুমে গেল। ভেজা চুলগুলোই হাত খোপা করলো বিরক্তি নিয়ে। কান্নায় টলমল করছে কেন জানি না চোখ জোড়া, তবুও কান্না দমালো সুহা। অনেকটা সময় নিয়ে নিজেকে ওয়াশরুমের আয়নায় দেখে খুদ বের করতে লাগলো। কোথায়, শাড়িতে পরে এতটা তো বাজে লাগছে না তাকে। তাহলে সুহা দাঁতে দাঁত চাপে, চোখ বুঝে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে এক মুহূর্তেই পরন থেকে শাড়িটা খুলে নিয়ে টের পেল সে জামা আনেনি পরার জন্য। হুড়মুড় করেই চলে এসেছে। সোহা ছোট শ্বাস ফেলে এবারে শাড়িটা দিয়ে কোনো রকমে শরীর জড়িয়ে বের হয়ে এলো। উদ্দেশ্য জামা নিয়ে যাওয়া। স্বচ্ছ তা দেখে ভ্রুচিয়ে শুধালো। কি হলো, চেঞ্জ করলে না? সোহা নিরস্বরে উত্তর করে। করছিলাম, ড্রেস নিয়ে যাইনি এই কারণে। কথাটা বলেই আলমারি থেকে ড্রেস নিতে যায়। স্বচ্ছ তাকিয়ে দেখে সোহা কোনোভাবে শাড়িটা জড়িয়েছে কেবল। পিঠময় এবং পেটের কিছুটা অংশ দৃষ্টিতে আসছে, যার দরুন স্বচ্ছ হাসে। শুকনো ঢোক গেলে ততক্ষণে দু একবার নজর সরিয়ে পর মুহূর্তেই কি বুঝে এগিয়ে গেল। আচমকাই সোহার পেছনে গিয়ে কানের কাছে ফিসফিস স্বরে বলে। তুমি বোধহয় খেয়াল করনি যে তোমার পিঠময় শাড়ি জড়াওনি সুহাসিনী। কথাটা বলেই সোহাকে কোলে তুলে স্বচ্ছ, আর তখনই কোনো রকমে জড়িয়ে রাখা শাড়িটা গড়িয়ে পড়ল ফ্লোরে। মুহূর্তে ব্লাউজের নিচাংশে দৃশ্যমান হলো সোহার ফর্সা পেট। স্বচ্ছ হাসে সেদিকে তাকিয়ে। কিছু বলতে নিতেই সোহা দ্রুত হাত রাখে স্বচ্ছের চোখে, বলে। এবার কিন্তু খারাপ হয়ে যাবে স্বচ্ছ, চেঞ্জ করতে বলেছেন, করতেই নিচ্ছি। স্বচ্ছ টোট চেপে হাসি কিছুই বলে না। ওভাবেই সোহাকে বিছানায় নিয়ে গিয়ে শোয়ালো। নিজেও কিছুটা ঝুঁকে গিয়ে সোহার কানের কাছে চুলগুলো ফু দিতেই সোহা বলে। কি করছেন? স্বচ্ছ ঠোঁট ছোঁয় সোহার গালে, কানের কাছে কেমন করা স্বরে বলে। নিজেকে সামলানো কঠিন ঠেকছে আজকাল। কি করা উচিত আমার, সামলানো নিজেকে নাকি যা মন চাচ্ছে তাই করা? স্বরটা কেমন ঠেকে, কণ্ঠটা অন্যদিনের তুলনায় ভিন্ন। সোহার লোমকূপ অবধি শিহরিত হয়, কিছুটা কম্পিত স্বরে শুধায়। স্বচ্ছ এবারে গভীর দৃষ্টিতে তাকায়, বলে। তোমাকে প্রয়োজন সুহাসিনী।
এবারে সুহার কথা আসতে চাইল না। বুকের ভেতরে তীব্র কম্পন, সব ঝগড়া কঠিন স্বর তখন মিয়ে গেছে বহু কষ্টে, তবুও শুধালো। কি? স্বচ্ছ মুহূর্তেই মুখ ডুবায় সুহার গলার দিকে। নিজের ঠোঁটের এবং খোঁচাদারির স্পর্শ সুহার গলার দিকে জানান দিতে দিতে শুধায়। তোমার মাঝে হারাতে। ঠিক তখনই বাইরে থেকে স্বচ্ছর মায়ের ডাক শোনা গেল। সোহা। সুহা চোখ গোল গোল করে তাকায়, সচেতন স্বরে বলে ওঠে, আম্মু ডাকছে। স্বচ্ছ নড়েচড়ের নাম নেই, সেভাবেই মুখ ডুবিয়ে আছে সুহার গলায়। নিজের মনোযোগ থেকে এটুকুও না সরে বরং বলে, আম্মু জানে তার পুত্রবধূ এখন ব্যস্ত থাকবে। সুহার তখন মরণ দশা যেন, চোখ বুঝে আছে, পুরুষালী অধরের স্পর্শে অজানা অনুভূতির যোগান, তবুও রোধ হওয়া কণ্ঠস্বরে জানাই, ছেড়ে দিন। স্বচ্ছ মুখ তুলে তাকায়, ঠোঁট কামড়ে বলে, ছেড়ে দিব। সুহা ঘন ঘন শ্বাস ফেলছে, অস্থির ঠেকছে তার, বলল, বাইরে যাব আমি। সুহা বাঁকা হাসে, বলে, আমায় এভাবে সিরিয়াস করে যাব আমি বলাটা মানাচ্ছে সুহাসিনী? কথাটা বলেই স্বচ্ছ ফের ঠোঁট ছোয়ালো সুহার গলায়। দু একটা চুম্বন এঁকে শক্তপোক্ত এক কামড় বসাতে ও পাশ থেকে দরজার আওয়াজ আসলো, শোনা গেল, ভাইয়া। স্বচ্ছর মেজাজ খারাপ লাগে, ওভাবে থেকেই বলে, কি? ভাবির বান্ধবীরা এলো তো, সুইটিয়াপুর বাসায় যাবে না, ওই কারণে আম্মু বলল ডেকে দিতে। স্বচ্ছ বিড়বিড় স্বরে শুধায় এবারে, খালি ডিস্টার্ব? কথাটা বলেই ভদ্র বাচ্চার মতো উঠে দাঁড়ালো সে। দরজা খুলে নিয়ে সিয়াকে দেখে যেতে যেতে বলল, তোর ভাবি আসছে, যা। সিয়া তবুও গেল না, যেন খবরটা তার ভাবিকে দেওয়া লাগবেই লাগবে। পা বাড়িয়ে রুমে আসতেই দেখা গেল সুহা শাড়ি পরার চেষ্টা চালাচ্ছে। সিয়া মিনমিনে স্বরে জানায়, ভাবি তুমি শাড়ি পরছো? সুহা কোনো কিছু না করেও চোরের মতো থাকলো, লজ্জায় গাল লাল হয়ে আসছে অকারণেই। এই যে সিয়াকে দেখলো, এখনো মনে হচ্ছে সে ধরা পড়ে গিয়েছে, সাক্ষাৎ চোর যেন সে। সুহা কাপা স্বরে বলল, হুম, শাড়ি পরতে পারছিলাম না আসলে, তাই। সিয়া মেনে নিল, পর মুহূর্তেই বোম ফাটানোর ন্যায় বলে উঠল, আমার গলায় লাল। সিয়ার পুরো কথাটা শেষ হওয়া লাগলো না, তার আগেই সুহা সেখানটা হাত চেপে ধরল যেখানটা স্বচ্ছ কামড় বসিয়েছে। দ্রুত তোতলানো স্বরে বলে উঠল, কই, কিছু না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। স্বচ্ছ তখন রুমে আসছিল ফের। সুহার মিথ্যে রূপী বোকা বোকা কথা শুনে তার পেট ফেটে হাসি পেল যেন। সিয়া ড্যাপডিপ করে চেয়ে আছে তখনও। পড়ে গিয়ে কেউ গলায় ব্যথা পায়, গলায় লাল দাগ হয়? সিহা অবাক হয়ে বলে, পড়ে গিয়ে গলায় ব্যথা পেয়েছো ভাবি, অদ্ভুত। স্বচ্ছ হাসিতে ফেটে পড়ার অবস্থা, তবুও বহু কষ্টে হাসি চাপিয়ে সিয়াকে শুধালো, না না, তোর ভাবির অ্যালার্জির প্রবলেম তো, তাই এমন হয়েছে। অন্য সব প্রভাতের থেকে আজকের সকালটা ছুটির কাছে ভিন্ন, সম্পূর্ণই আলাদা। আশেপাশের আলোয় তখন আবিরের মুখটা দৃশ্যমান। ছুটির অবস্থান হয়েছে আবিরের বাহু বন্ধনীতে, মাথা গিয়ে ঠেকেছে পুরুষালী বক্ষে। ছুটি নড়ছড় করে না, ঘুম ভেঙে চোখ জোড়া মেলেই যখন এই সুপুরুষের মুখখানা চোখে ভাসল, তখনই স্তব্ধ হয়ে চেয়ে থাকলো। সুন্দর, নিঃসন্দেহে তার চোখে এই পুরুষটি পৃথিবীর সর্বোত্তম সুন্দর পুরুষ। ছুটি ফ্যালফ্যাল করেই চেয়ে থাকে। অল্প নড়চড় করে উপাস ফিরতে নিতেই আবির তার হাতের বন্ধন আরেকটু দৃঢ় করল। ঘুম জড়ানো স্বরে শুধায়, সমস্যা কি, এমন করছেন কেন? ঘুম জড়ানো স্বরটায় অদ্ভুত মাদকতা। ছুটি শুনে তাকায়। আবির তখনও চোখ বুঝে আছে, কোনো রকমের জড়তা নিয়ে উত্তর করে, দেরি হয়ে যাচ্ছে, উঠবো। আবির মুহূর্তেই নাকচ করল কথাটার অর্থ। সেভাবেই দুই হাতে মেয়েটাকে জড়িয়ে নিয়ে শুধায়, এখন না। ছুটি চুপ থাকে এবারে। পর মুহূর্তেই ঘড়ির দিকে চেয়ে বুঝে সময়টা বহু পেরিয়েছে, বেলা 11টা প্রায়। ছি, মানুষজন কি ভাবছে তাকে নিয়ে। ছুটি এই পর্যায়ে ফের বলে, সকাল অনেক হয়েছে, 11টা বাজল আবির ভাই। আবির চোখ মেলে বিরক্তে কপাল কুচকায়, কিছুটা উপর হয়ে শুয়ে ছুটির এক হাত চেপে রাখে বিছানার সাথে, শুধায়, বাজলে বাজুক, আমার ঘুম শেষ হয়নি আপাতত, সুতরাং তোর কাজ হলো চুপচাপ এভাবেই আরও কিছুক্ষণ আমার সাথে এভাবে পড়ে থাকা। ছুটি ফের বলল, আপনি ঘুমালেই তো হলো আবির ভাই, আমাকে ছেড়ে দিন। আবির হাসে এই পর্যায়ে, ছুটির গালে হাত রেখে পর মুহূর্তেই ঠোঁট ছোঁয়ায় মেয়েটির কপালে। একটা গভীর চুম্বন এঁকে শান্ত স্বরে ফিসফিস করে শুধায়, না, হলো না। তোকে বিয়ে করার চক্করে কালকের দিনটা সারাদিন ঝামেলা হয়ে গিয়েছে। এর আগের দিনও ঘুম হয়নি তোর কাণ্ড কারখানা শুনে।
সুতরাং এই মুহূর্তে শাস্তিতে ঘুমানোটা জরুরি, বুঝলি? ছুটি ফ্যাল করে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। কখনো কখনো মনে হয় আবির ভাই তাকে সত্যি ভালোবাসে, সত্যিই মন থেকে চায়। কখনো মনে হয় সবই মিথ্যে, নাটকীয়তাই কেবল। এই যে এখন কপালে চুম্বন আঁকলো, শান্ত স্বরে এতগুলো কথা বলল, ছুটির মনে হলো এই মানুষটা সত্যিই তাকে চায়, সত্যিই ভালোবাসে। আবির ছুটির তাকানো দেখে স্বল্প হাসে, পরক্ষণেই ফের সন্দেহী স্বরে বলে, তোর এত শাস্তি স্বরূপও হজম হচ্ছে না আমার। আগের মতো মনে মনে কিছু প্ল্যান করে ফেলেছি না তো? সত্যি করে বল। ছুটি তাকিয়ে থাকে, কিয়ৎক্ষণ সময় নিয়ে শোধায়, আমার কাছে এই সংসারটা ভিত্তিহীন লাগছে আবির ভাই। অথচ এক সময় এই সংসারটা কত করে চেয়েছিলাম, কত আশা ছিল আমার এই একটা সংসার নিয়ে। আবিরের সুন্দর মধুর মেজাজটাকে বিগড়ে দেওয়ার জন্য বোধহয় এই দুটো লাইনই যথেষ্ট ছিল। দাঁতে দাঁত চাপে সে, রাগে শরীর চিরবির করলেও অত্যন্ত শান্ত দেখালো তাকে। এক হাতে ছুটির থুতনিটা তুলে ধরল, শান্ত অথচ ধীরস্বরে শুধায়, এখন নেই। এখন আর আপনার জন্য পাগলামি আসে না আবির। ভালোবাসা মরে গেছে। ছুটি সময় নিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, ভালোবাসা মরেনি, তবে ভালোবাসা প্রকাশ করতে আজকাল আমি খুবই ব্যর্থ। বিশেষ করে আপনাকে বিশ্বাস করতে পারি না। আবির দীর্ঘশ্বাস টানে, বুকের ভেতর কোথাও এই কথাগুলো রক্তক্ষরণ ঘটাচ্ছে, বোধহয় যন্ত্রণা হচ্ছে তার। তবুও শান্ত স্বরে শুধায়, কারণ? ছুটি তাচ্ছিল্য হেসে বলে, আমি আপনার প্রতি দুর্বল, আর সেই দুর্বলতা যে আপনি কাজে লাগাচ্ছেন না তার কোন নিশ্চয়তা আমার কাছে নেই। আবিরের রাগটা এবার প্রকাশ্যে এলো, মুখ চোখ লাল দেখালো, চোয়াল শক্ত করে শুধালো, তো এই কারণে শান্তশিষ্ট মনোভাব দেখিয়ে মনে মনে প্ল্যান করেছিস যে আমায় ছেড়ে চলে যাবে? খবরদার ছুটি, ছেড়ে যাওয়ার কথা ভেবেছিল না। যদি মরে হাত পা ভেঙে বন্দি করে রাখবো, মাইন্ড ইট। ছুটি ভয় পায় না, বরং নির্নিমেষ চেয়ে থেকে বলে, কেন যায় না, কখনো মনে হয় আপনি আমায় ভালোবাসেন, আবার কখনো মনে হয় সবটাই মিথ্যা। আবিরের নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হয়। এত কেন অবিশ্বাস? কেন ছুটি বুঝে না তাকে? এতটাই অবুঝ মেয়েটা? আবির ছোট্ট শ্বাস টানে, বলে, মিথ্যা মনে হওয়ার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ বলা। সময় 1 মিনিট। ছুটি বলে, অবহেলা। আর মুখ চোখে সেই বিরক্তি আপনার। আর গুরুত্বহীনভাবে পড়েছিলাম মাসের পর মাস, বছরের পর বছর। তারপর ছুটি এই পর্যায়ে চুপ থাকে। আবিরের লাল রক্তিম চোখ নিয়ে তাকাতেই ফের বলে ওঠে, আপনি যে আমার অনুভূতি নিয়ে খেলেছেন, স্বার্থ পূরণ করেছিলেন, তা নিজ কানেই শুনেছিলাম আমি। আবিরের কপালের ভাঁজ মিলে গলা দৃঢ় করে বলে ওঠে, আমার মুখ থেকে? ঠিক তা নয়, তবে আপনি সেখানে উপস্থিত ছিলেন আবির ভাই। ছুটি শুধায়, সত্যি তো ছিল। আবির দাঁতে দাঁত চাপে, অত্যন্ত বিরক্ত দেখালো যেন তাকে, বলল, সত্য মিথ্যা আমার উপর ছেড়ে দে বরং। সোহা তখন বিছানায় বসা, স্বচ্ছর কাণ্ড কারখানায় আর যাওয়া হয়ে ওঠেনি ছুটিদের বাতাসায়। অথচ ছুটির সাথে কথা বলার সোহার প্রবল ইচ্ছা। এই যে এত কিছু হয়ে গেল, লুকিয়ে গেল, তা জানার আগ্রহ। সোহা ছোট শ্বাস টানে, ছায়ের কাপটা নিয়ে চুমুক বসাতেই ছুটে এলো সিয়া, শুধালো, ভাবি ভাবি আগামী সপ্তাহে তোমার আর ভাইয়ার বিয়ের অনুষ্ঠান, আব্বু বলল, তুমি খুশি? সোহা ফ্যাল করে চেয়ে থাকে, কি বলবে বুঝে ওঠে না। একবার বিয়ের অনুভূতি ছিল প্রখর, খুশি ছিল সে ভালোবাসার সঙ্গীকে পাবে বলে। সোহা ফ্যাল করে চেয়ে থাকে, কি বলবে বুঝে ওঠে না। একবার বিয়ের অনুভূতি ছিল প্রখর, খুশি ছিল সে ভালোবাসার সঙ্গীকে পাবে বলে। কিন্তু শেষমেশ সব আনন্দ মাটি করে দিয়ে সে চলে গেল নিজের মতোই করে। সোহা ছোট্ট শ্বাস ফেলে, যদিও এবারের অনুভূতিটাও রঙিন স্বপ্নের ন্যায়। এবারের অনুভূতিটাও উচ্ছল। শুধায়, তোমার ভাইয়া জানে? সিয়া মুহূর্তেই উত্তর করে, ভাইয়া তো আব্বুকে বলল আয়োজন করতে। সোহা কেসে ওঠে, কেউ নিজের বিয়ের কথা নিজে বলে, তাও বাবাকে। সোহা অজান্তেই লজ্জা পায়, বলে, বাসায় দেখলাম না তো তাই। সিয়া মুহূর্তেই শুধায়, তুমি কি লজ্জা পাচ্ছ? সোহা মুহূর্তে উত্তর করে, একদম না, বিয়ে তো স্বাভাবিক বিষয়ই। সিয়া উচ্ছ্বাস নিয়ে বলে, আমি অনেক খুশি ভাবি, বহুদিন পরে গিয়ে আনন্দের খবর। সিয়ার থেকে কথাটা শোনার পরপরই সোহার দাদাজান এই বাসায় এলেন। বহুটা সময় স্বচ্ছর বাবার সাথে আলোচনা করে অবশেষে সোহাকে বললেন ব্যাগ গোছাতে।
কারণ বিয়েটা ওখান থেকেই হবে। সোহাও বাধ্য মেয়ের মতো ব্যাগ গোছাতে গেল। রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গোছাতে নিতেই কোথা থেকে ছুটে এলো স্বচ্ছ। সোহাকে জামা কাপড় ব্যাগে নিতে দেখে মুহূর্তেই হাত টেনে ধরে সে, বলে, এসব কি সুহাসিনী? নিষ্ঠুর বউদের মতো কেবল নিজের কথাই ভাবছো, স্বার্থপরতা হয়ে যাচ্ছে না? স্বচ্ছ চোয়াল শক্ত করে শুধায়, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছ কেন শুনি? সরল উত্তর। স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোমার দাদা জানতো ধান্দাবাজ লোক, যেই দেখলো বিয়েতে কোনো বাধা দিতে পারছে না অমনি আমাকে বউ থেকে দূরে সরানোর প্ল্যান কষেছে। সোহার হাসি পায় এবারে, বলে, ইচ্ছে হলে আপনিও যেতে পারেন স্বচ্ছ, যাবেন? স্বচ্ছ রাজি হলো না, বরং বলে ওঠে, তোমার যাওয়ার প্রয়োজন নেই। পাগলামো করছেন। স্বচ্ছ কেমন নজরে তাকায়, শুধায়, অভ্যাস হয়ে গিয়েছে তোমার সঙ্গে থাকা। বাচ্চা নন আপনি। স্বচ্ছ বাঁকা হাসে, সোহার ধরে রাখা হাতটা টেনে নিয়ে একদম কাছে আনলো সোহাকে, বলল, প্রেমিক তো। কথা না বলেই ফু দিয়ে উড়ালো সোহার কপালের উপর চুলগুলো, ঝুঁকে গিয়ে বলে উঠল, এসব পাগলামো খুব কম ঠেকছে সুহাসিনী, আর একটু বেশি পাগলামি দেখার জন্য নিজেকে তৈরি করুন কেমন? বাঁকা হেসে কথাটা বলেই স্বচ্ছ ফের রুম ছেড়ে বেরিয়ে এসে বসে সোহার দাদাজানের মুখোমুখি। শার্টের হাতা ভাঁজ করতে করতে গম্ভীর গলায় বলে, আমার বউ আমি বিয়ে করব, আপনি আচমকা বউ নিয়ে যেতে এসেছেন কেন দাদাজান? বলেছি আমি। দাদাজান তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে বলে, অনুষ্ঠান ও বাড়িতেই হবে, এই কারণেই। সোহা দ্বিগুণ তীক্ষ্ণ স্বরে উত্তর দিল, কিন্তু আমি আমার বউকে দিব না। মুহূর্তেই দাদাজান বলে, বেহায়াপনা করছো? স্বচ্ছ হেসে বলে, আপনার বউকেও কেড়ে নিয়ে আসি, তারপর দেখি বেহায়াপনা আপনিও করেন কি না। দাদাজান রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব ছোকরা। ছুটি প্রায় বেলা 12টা করেই ঘর ছেড়ে বাইরে বের হলো। আবিরের বাসার প্রত্যেকটা মানুষের সাথে দেখা হতেই খেয়াল করলো কেমন করে যেন চেয়ে আছে। ছুটি প্রত্যেকবারই এক একটা বোকা হাসি উপহার দিল তাদের দৃষ্টি দেখে। পর মুহূর্তেই কেমন চুপসে গেল। সবাই কি অন্য কিছু ভাবছে? এতটা সময় যাবৎ রুমে থাকার দরুন অন্য ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়েছে? ছি ছি, ছুটির এই মুহূর্তে লজ্জা লাগে বিনা কারণেই। মস্তিষ্কে অতিরিক্ত ভাবনা চিন্তায় নিজেই যখন বিরক্ত হয়ে রুমে আবার ফেরত যাবে, ঠিক দেখা হলো আবিরের দাদির সাথে। সরু চাহনিতে চেয়ে থেকে মুখ টিপে হাসলেন উনি। ঠোঁট রাঙানো আছে পানের রসে, শুধালেন, ঘুম হলো ঠিক মতো রে? ছুটি ভ্রু উঁচিয়ে তাকালো। কণ্ঠটা শুনে মনে হলো খোঁচা মেরে বলল যেন। শুধালো, ওভাবে হাসছো কেন বলে? ঘুম ধরার মতো নিশ্চয়ই কোনো কারণ ছিল না যে তুমি এবার হাসছো। দাদি ফের মুখ টিপে হাসলেন, পান চিবোতে চিবোতে বলে উঠলেন, একেবারেই ছিল না তো। এতবেলা অবধি ঘুমায় কি করলি শুনি? গোসলই বা না করে বের হলি কেন শুনি? গোসলের প্রসঙ্গ আসতেই ছুটির মাথায় কিছু একটা ঢুকলো যেন। বুঝে উঠেই লজ্জা পেল, তবুও শুধালো। দাদি হাসে। ছুটিকে একটু আধটু লজ্জা পেতে দেখে সন্দেহী স্বরে শুধায়, লজ্জা পাচ্ছিস নাকি? ছুটি মুহূর্তেই অস্বীকার করলো, বলল, আজব, লজ্জা কেন বাবু? গোসল করার স্বাভাবিক বিষয়, এটা লজ্জা পার কি আছে শুনি? দাদি তবুও হাসে, বলে, আচ্ছা তাহলে যা, জলদি গোসল সেরে আয়। আর হ্যাঁ, আমার দাদু ভাইটিকেও একটু কান ধরে টেনে নিয়ে আসিস বাহিরে। আমি তো তার মুখটাই দেখতে পেলাম না যে একটিবার। আমি কেন নিয়ে আসবো? তোমার নাতি, তুমি গিয়ে দেখতে আসতেই পারো। দাদি হেসে হেসে উত্তর করলো, কারণ নাতিটি এখন আপনার দায়িত্বে আছে ছুটি সাহেবা। ছুটি দাদির সাথে সেটুকু কথা বলে লজ্জায় সংকোচে ইতস্তত করে রুমে ফিরে এলো। ফের খাটের এক কোণায় বসে ভাবলো আনমনে, সবাই নিশ্চয় এত দেরিতে ঘুম ছেড়ে উঠাতে ভেবে নিয়েছে ওদের মধ্যে কিছু হয়েছে, এবং গোসল সেরে বের না হওয়াতেই বোধহয় সবাই ওভাবে তাকিয়েছিল। এটাই মনে মনে ভাবলো ছুটি, সাথে সংকোচ জাগলো। মুখটা চুপসে গেল কেমন। এক কোণে বসে এসব ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আবির। চোরগুলো ভেজা তার, পরনে একটা সাদা তোয়ালে ব্যতীত কিছুই নেই। বিন্দু বিন্দু পানির কণা অবশ্য শরীরময় অবস্থিত। ছুটি বুঝলো এই আবির বেটা গোসল সেরে বেরিয়েছে, তারও এখন গোসল করতে হবে। দাদি বলেছে, বাকি সবও কি না কি ভাবছে, তার চাইতে গোসল করে ফেলাটা উত্তম মনে হলো ছুটির। কিন্তু জামা কাপড় ছুটি তো ব্যাগপত্তরও তেমন আনেনি। ছুটি মুখ কুচকে বসে আছে, কিছুই বলে না। আবির তা দেখে এগিয়ে আসে, কিছুটা ঝুঁকে নিজের ভেজা চুলে হাত দিয়ে ঝাড়া দিতেই জল গিয়ে পড়ল ছুটির চোখে মুখে। ছুটি চোখ বুঝে
আবির তখনই বলে উঠল, সমস্যা কি? এমন পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? ছুটি তাকায় নিভু নিভু দৃষ্টিতে, সঙ্গে সঙ্গে উত্তর করে, আমি বাসায় যেতে যাচ্ছি আবির ভাই, যেতে দিবেন? আবির উত্তরটা আশা করেনি, তবুও এই কথাটা কেন বলা হলো তা নিয়ে ভাবল সে। শুধালো, কোন বাসা? আমার বাসা। আবির তৎক্ষণাৎ ধীরস্বরে বলে, প্রয়োজন নেই। ছুটি করুণ চাহনিতে তাকায়, বলে, 2 মিনিটের পর তো আবির ভাই যাবো, আসবো, জামা কাপড় আনবো কেবল। আবির গলল না, বরং ছুটির থুতনিতে হাত রেখে গলা ধীর করে বলে ওঠে, 1 সেকেন্ডের পথ হলেও যাওয়ার দরকার নেই। গুনে গুনে 8 দিন থাকবো, আর এই 8 দিনে 1 সেকেন্ডও যদি আমার থেকে দূরে থাকার পরিকল্পনা করিস, ফল খারাপ হবে ছুটি। ছুটি তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে, 8 দিন কেন? আবির হাসে এবারে, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ছুটির থুতনিতে আঙ্গুল বুলাতে বুলাতে ঠোঁট বাঁকিয়ে বলে, তুই চাইলে সম্পূর্ণ জীবনটাই থেকে যেতে পারি তোর সাথে, তোর ইচ্ছায়। ছুটির শরীর শিরশির করে কথাটাই, কণ্ঠটা অতিরিক্ত জড়ানো যেন। আবির ভাই তাকে দুর্বল করে ফেলছে আপাত মস্তক ভেবেই ছুটি সরে বসে। আচ্ছা কি মেয়ে পছন্দের ঠিক শিখছেন কোথা থেকে? আগে তো দেখতাম না, কথাও বলতেন না। আবির এবারে ছুটির পাশেই বসে, বলে, আগে বউ ছিলি না, এখন বউ হোস। মুহূর্তেই ছুটি প্রশ্ন ছুড়ল, আগে ভালোবাসতেন না, এখন কি ভালোবাসেন? আবির দীর্ঘশ্বাস টানে। এখন ভালোবাসি বললেও যে মেয়েটা বিশ্বাস করবে না তা ভালো করেই জানে সে। বলে, ভালোবাসি বললেও তুই যে বিশ্বাস করবি তার নিশ্চয়তা নেই। আর আবিরের ভালোবাসাটা ফেলনা নয় যে বারবার বলে কয়ে তোর তাচ্ছিল্যর কারণ বানিয়ে এটাকে মূল্যহীন করব। ছুটি হাসে, তাচ্ছিলের হাসি। আবিরের চোখের দিকে সরাসরি চেয়ে থেকে বলে, যদি ভালোবাসতেন তাহলে সেটা অবশ্যই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্ত্র হতো আবির ভাই। আবির চুপ থাকে, ছোট শ্বাস টেনে মনে মনে বলে ওঠে, অথচ তুই জানিসই না সে মূল্যবান অনুভূতিটা তুই কবেই জয় করে নিয়েছিস ছুটি। কথাটা মনে মনে আওড়ালেও বাইরে শুধায় না, বরং প্রসঙ্গ পাল্টাতে বলে, গুড। তো হঠাৎ জামা কাপড়ের প্রয়োজন পড়লো যে? গোসল করতে হবে, আপনি তো গোসল করে নিয়েছেন সাধু পুরুষের মতো, আর এদিকে মানুষ ভাবছে আমি গোসল করিনি। আবির ভ্রু উচ্চালো, বলল, গোসল না করাটা তো চরম অপরাধ বলে মনে হচ্ছে আমার। ছুটি দাঁতে দাঁত চেপে তাকালো, এমন সাধু সাজছে যেন কিছুই জানে না। ছুটি ফোঁস করে শ্বাস টেনে বলে, জানি না, দাদি বলছে গোসল করতে। আবির কারণ বুঝে উঠে হাসে, তবে আড়ালে। হেঁটে গিয়ে নিজের ট্রাউজার এবং টি শার্টটা নিতে নিতে গম্ভীর স্বরে বলে, বলে দিতি গোসল করার মতো কিছু হয়ে ওঠেনি আমাদের। ছুটি ফের ফোঁস করে শ্বাস টেনে বলে, এটা তো আমি জানি, কেবল গোসল করার মতো কিছু হয়নি আমাদের মাঝে। আবির ঘাড় বাঁকিয়ে তাকায়, ভ্রু উঁচু করে বলে, গোসল করার মতো কিছু ঘটে গেলে কি খুশি হতি তুই? মনে মনে চাস যে কিছু হোক? ছুটি এ পর্যায়ে হেসে উত্তর করল, আপনার আমার মাঝে কোনোদিন কিছু হবে না, এটুকু আমি শিওর আবির ভাই। অন্তত আপনি মানুষের তেমন নন, হয়তো কোনো কারণে বিয়েটা করেছেন একটু বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে চুমু দিচ্ছেন, তবে এতটা বিবেকভ্রষ্ট আপনি হবেন না যে একটা মেয়ের সাথে হাবিজাবি কিছু করে ফেলবেন শুধুমাত্র স্বার্থের জোর বা নিজস্ব কারণে। এতগুলো কথা একটানে শুনলেও মানতে পারল না আবির, মুহূর্তেই বলল, নিজস্ব কারণেই হাবি জাবি করব, তাও তোর সাথেই। এক প্রকার স্বার্থ পূরণ ভাবলেও এটাতে কিছু করার নেই। তবে তুই এতটা নিশ্চিত কি করে যে কিছুই হবে না? পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছিস নাকি আমার? ছুটি মুখ চোখ কুচকে বলে উঠে, ছি। আবির বিরক্ত হয়, ফের ছুটির সামনে এসে ঝুঁকে গিয়ে বলল, ছি, এর কি হলো? বিয়ে করে বউ এনেছিস ঘরে, বউ হস এখন, অন্য মেয়ে না। একদিন ছেড়ে দিয়েছি মানে প্রতিদিনই ছেড়ে দিব, ভাবাটা বোকামো। অবশ্য কাল রাতেও কিছু না হওয়ার পেছনেও দোষটাই তুই কেবল ছুটি। ছুটি বুঝে উঠে না যেন, বলে, আমি দোষী কি করেছি? আবির হাসে ঠোঁট কামড়ে, বিছানায় ঝুঁকে গিয়ে 2 হাত রাখলো ছুটির হাতের 2 পাশে। নজর রাখে একদমই ছুটির নজরে, যা এতটাই দৃঢ় এবং প্রখর যে ছুটির দৃষ্টি রাখতে পারল না। আবির মুখ গম্ভীর করে সেভাবে থেকে দৃঢ় স্বরে বলল, তুই যদি দোষী না হতিস তোকে কালকে রাতের অবশ্যই ভিন্ন কাটাতে হতো ছুটি। ছেড়ে দিতাম না নিশ্চয়ই, কারণ আমার অনুভূতি বহুদিনের, বহুগার। অনুভূতিরা এতকাল প্রকাশ হওয়ার অপেক্ষায় ছিল।
তুই যদি নির্দোষ হতিস, আমায় এতকালের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিতাম তোকে ছুটি, এবং আমি শিওর যে তোকে হিমশিম খেতে হতো আমার অনুভূতি সামলাতে গিয়ে। রাত তখন অনেক। হুট করেই মাঝরাতে একটা সুন্দর স্বপ্ন দেখেই সুহার ঘুমটা ভাঙল। স্বপ্নটা এমন, যেখানে সুহার আর স্বচ্ছর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সুহা সে স্বপ্ন মস্তিষ্কে ধারণ করেই ঘুম ছেড়ে উঠে বসে। কিছুটা সময় ঘুমন্ত স্বচ্ছকে অবলোকন করে উঠে আসে ব্যালকনিতে। তারপর দীর্ঘ 4 বছরের প্রত্যেকটা ঘটনা একের পর এক সে ভাবতে থাকে। কত অপেক্ষা, কত প্রতীক্ষা, অবশেষে এই মানুষটাকে সে পেল। সুহার কান্না পায় এই মুহূর্তে, চোখ টলমল করে, অথচ বাইরে আজ পূর্ণ চাঁদ। হালকা হলদে দেখাচ্ছে চাঁদটিকে। সুহা আনমনেই অনেকটা সময় যাবৎ সেভাবে আকাশে তাকিয়েই থাকতেই হুট করে টের পেল পেছন থেকে কেউ তার কাঁধে মাথা রেখেছে। 2 হাত দিয়ে জড়িয়ে নিয়েছে আদুরে পুতুলের নেই। কি সুন্দর নরম গলায় জিজ্ঞেস করলো, মন খারাপ? সুহার চোখ টলমল করেছিল এতক্ষণ, এখন যেন তা আহ্লাদ পেয়ে আরো গতিশীল হলো, গড়িয়ে পড়ল গাল বেয়ে। সুহা বলে, মন খারাপ হওয়ার তো কোনো কারণ নেই স্বচ্ছ। আমার সুখ সুখ লাগছে। এই যে এটার জন্য অপেক্ষা করলাম, সে মানুষটা আমার হয়ে গেছে ভাবতেই চোখ টলমল করছে আমার। স্বচ্ছ বউ কান্না করছে এটা টের পেয়ে নিজের দিকে ঘুরায়। মুখটা 2 হাতে আগলে নিয়ে চোখের পানি মুছছে। পরক্ষণেই বুকে জড়িয়ে নিয়ে বলে, ভেবেছিলাম আমার বউটা সাহসী, দুরন্ত, শক্ত। এখন দেখি সে অল্পতেই কেঁদে ফেলে। কারণটা কি আমি সুহাসিনী? সুহা সেভাবেই বুকে লেপটে থাকে, ফিসফিস স্বরে বলে, আমার ভয় হয় স্বচ্ছ। আপনি তো আবারও চলে যাবেন, ভুলে যাবেন না তো আমায়? এত প্রেম ভালোবাসা সব যদি আবারও ঠুনকো হয়? স্বচ্ছ হাসে, সুহার মাথায় চুমু দিয়ে বলে, তুমি চাইলে যাব না, আর যা যোগ্যতা আছে এখানে ভালো মানের জব পেয়ে যাব ম্যাম। সুহা নাকচ করলো মুহূর্তেই, বলে, যাবেন? স্বচ্ছ আবারও হাসে, বলে, কিন্তু তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে সুহাসিনী। মেবি আমায় জাদু টাদু করে ফেলেছ। তুমি ছাড়া থাকতে হবে ভাবলে অস্থির অস্থির লাগে আজকাল। সুহা মাথা তুলে তাকায় এবারে, বলে, জাদু করতে পারলে আপনাকে 4 বছর আগেই জাদু করে টেনে আনতাম, বুঝলেন? কষ্ট সইতাম না এভাবে। স্বচ্ছ ছোট শ্বাস টানে, বলে, দোষটা তোমারই। কি হতো 4 বছর আগে জাদু করে টেনে আনলে? আজকে তাহলে 4 বছরের একটা সংসার হতো আমার। তুমি ভাবতে পারছো সুহাসিনী, বউকে ভালোবাসার দিক দিয়ে আমি 4 বছর পিছিয়ে গিয়েছি। 4টা বছর। জীবন আর কতটুকুই আমার। এইটুকু জীবনে আমি বউয়ের সাথে 4টা বছর কাটাতে পারলাম না। ও মাই গড, 4টা বছর সুহাসিনী, কতগুলো দিন হারিয়ে গেল আমার। সুহা তাকায়, স্বচ্ছর কথা শুনে রুচিয়ে বলে, তো এমন অস্থির হচ্ছেন কেন? স্বচ্ছ চুপ থাকে। হুট করে এই মাঝরাতে পকেট হাতড়ে কল লাগালো তার বাপকে। জানালো বিয়েটা 2-3 দিনের মধ্যেই আয়োজন করতে। শাহরিয়ার সাহেব বোধহয় এতে প্রচুরই বিরক্ত হলেন। একই বাসে থেকেও এই মাঝরাতে এই ছেলেকে কল করে এভাবে এসে বলতে হবে? অনুষ্ঠানটা তো কয়দিন পর হচ্ছেই, তবুও ধৈর্য নেই। অবশ্য ধৈর্য কতটুকুই বা আছে। যে ছেলে কথাটা কাল সকালে বলা যাবে জেনেও এই মাঝরাতেই বাপকে কল করে জানায়, তার ধৈর্য আর কতটুকুই বা হবে। শাহরিয়ার সাহেব এতে প্রচণ্ডই বিরক্ত বোঝা গেল। কোনো রকমের ছেলেকে 2-3 দিনের মধ্যে অনুষ্ঠান করবেন বলে কল রাখলেন। স্বচ্ছ অবশ্য ওনার বিরক্তিতে গুরুত্ব দিল না, বরং সুহাকে অতি গম্ভীর গলায় বলে, আমি এত সময় পিছাতে চাইছি না। জলদি জলদি বিয়ে করে বউকে ভালোবেসে বাচ্চা কাচ্চার বাবা হয়ে যেতে চাই সুহাসিনী। বয়স তো হচ্ছে বলো। সুহা পুরোটা কাহিনী ফ্যাল ফ্যাল করে দেখল। কি দরকার ছিল এখন কল করে এসব বলার? কি ভাবছেন স্বচ্ছর ভাবা? সুহা উত্তরে কিছুই বলল না। স্বচ্ছ আবারও ফের বলে, সুহাসিনী, বিয়েটা গুনে গুনে আরও 3 দিন এগিয়ে নিব। তোমার দাদাজান নিশ্চয়ই মেনে নেবেন। সুহা ছোট শ্বাস টেনে শুধায়, দাদা কষ্ট পেয়েছেন, যেতে দেননি বলে? স্বচ্ছ গুরুত্ব দেয় না, বলে, পেলে পাক, ভিলেইনরা কষ্ট পেলে দুঃখ করতে নেই। সুহা নাক ফুলিয়ে বলল এবারে, কথায় কথায় দাদাকে খারাপ কথা বলাটা বন্ধ করবেন স্বচ্ছ। স্বচ্ছ তখনই দাঁতে দাঁত চেপে বলে, এটা খারাপ কথা? তোমার ওই ভিলেন দাদাজানকে কখন আমি ভুলবো বলো? আমার বউ নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে চাইছিল।
কত বড় হারামি তোমার দাদা যান। সোহার আর স্বচ্ছর বিয়েটা এগিয়ে আনা হলো। একদিনের মধ্যে তড়িঘড়ি করে করা হলো সমস্ত শপিংয়ের কেনাকাটা। সব কাজকর্ম গোছানো হয়ে গেলেও ঘাটতেরা স্বচ্ছ সোহাকে ঠিক বিয়ের একদিন আগেই ছাড়বে বাবার বাড়ির উদ্দেশ্যে। এর আগে না, সোহা এই নিয়ে কেনাকাটা করে এসে একটা ছোটোখাটো ঝগড়াও করে নিয়েছে। অভিযোগ শুধু একটাই যে নিজের বিয়েতেই নিজে একদিনের জন্য অতিথি হয়ে উপস্থিত থাকবে। স্বচ্ছ অবশ্য নিজের জায়গা থেকে নড়চড় করেনি, যা বলেছে তাই, কাল দুপুরেই দিয়ে আসবে সোহাকে। সোহা এই দুঃখে সন্ধ্যা থেকেই থমথমে রূপ ধারণ করলো। অবশেষে যখন দেখলো পরিবেশ শীতল, বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনুভব করতে দৌড়ে এলো ছাদে। এসে ভাবতে লাগলো স্বচ্ছর পাগলামোগুলো। এই যে তাকে যেতে দিচ্ছে না, এটাও স্বচ্ছর একটা পাগলামো বই, কিছুই না। সোহা একদিক দিয়ে রাগ করলেও অন্যদিকে হাসে, হাত বাড়িয়ে দিয়ে ছোট শ্বাস ফেলে। এসব ভেবে পর মুহূর্তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আপন মনে হেসে বলে ওঠে, আপনি একটা পাগল স্বচ্ছ। আপনার মতো একটা পাগল কপালে জুটিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বিধাতাকে। স্বচ্ছ তখন মাত্রই ছাদে এসেছিল সোহাকে খুঁজতে খুঁজতে। বউ যে রাগ করেছে তা সে জানে, কিন্তু রাগ করে কোথায় উধাও হয়ে গেছে তা নিয়েই চিন্তা। তাই তো খুঁজতে খুঁজতে এই অবধি এলো। অথচ আশেপাশে অল্প ঝড়ো হাওয়ার আভাস তখন। আকাশে কালো মেঘে উপস্থিতির দরুন চাঁদের দেখা তো দূর, একটা তারারও দেখা মিলল না। বাতাসে তখন অদ্ভুত কর্দমক্ত বৃষ্টি বৃষ্টি খান। সব মিলিয়ে মুহূর্তটা বৃষ্টির অগ্রিম বার্তার। প্রকৃতি তখন বর্ষণকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে রমরমা হয়ে। এই এত সুন্দর শীতল পরিবেশটাতে স্বচ্ছর মনটা আরেকটু ভালো হয়ে গেল যখন সে তারই বউয়ের মুখে এমন বিড়বিড় স্বরে কথাটা শুনতে পেল। স্বচ্ছ হাসে, একদম স্বাভাবিকভাবেই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বুকে হাত রাখল, গম্ভীর মানবের রূপ নিয়ে। সুধাই